হচ্ছে আহ, মেয়ের আসলে যেটা যে ব্যাপারটা কিছুদিন আগেও দেখছিলাম, অনেকে এটা পোস্ট করছিল যে সবাই ছেলের জিজ্ঞেস করলে ছেলে কি করে, আর ছেলে জিজ্ঞেস করে যে মেয়ের বাবা কি প্রপার্টিজ আছে। আহ, তো এরকম যদি সিস্টেম, তার মানে সেক্ষেত্রে মেয়েকেও গুরুত্ব দেওয়া হয় না, এরকম ব্যাপার। তো এই যে সিস্টেমটা বানিয়েছে, এবং এই ব্যাপারটাতে কিন্তু পুরুষ মহিলা, মানে শুধু পুরুষ নয়, কিন্তু পুরুষ মহিলা প্রত্যেকে খুব হ্যাপি, প্রত্যেকে, যে হ্যাঁ, অ্যারেঞ্জড ম্যারেজ, একটা ভালো একজন সুপ্রতিষ্ঠিত একজন পাত্র আমি খুঁজে পেয়েছি এই সিস্টেমটার মধ্যে দিয়ে, কোনো সামাজিক মাধ্যম বা যেভাবে হোক আমি হ্যাপি, এবং এইটাই সিস্টেম। এবার আপনি যদি এই সিস্টেমের বিরোধিতা করেন, যে আপনার মনে হলো যে এরকম বায়োডাটা দিয়ে আমি নিজেকে নিচু করতে চাই না, আপনার মনে হয় হয়তো আত্মসম্মানী বা আপনার আত্মসম্মানে লাগতেই পারে, এটা কোনো অবাক হওয়ার কিছু না। আচ্ছা, একজন যুক্ত হতে চেয়েছেন, আচ্ছা অ্যাড করি। হ্যাঁ, আনছি, আপনি একটু ক্যামেরাটাকে সরিয়ে রাখবেন, আমি আপনাকে যুক্ত করছি। আচ্ছা, অ্যাড হচ্ছেন উনি। হুম। আচ্ছা, যে আলোচনাটাতে ফিরছিলাম, যে এই যে বিবাহের যে সিস্টেমটা বায়োডাটা কেন্দ্রিক বা এই যে সুপ্রতিষ্ঠিত কিনা, আপনি যদি, এই প্রশ্নটা বারবার আসে এই জন্য যে আপনি যদি বেকার হন, এবার যে প্রশ্নটা আসল ব্যাপারটা আসছে, আপনি যদি বেকার হন তাহলে আপনার কেন বিয়ে হবে না? এরকম অনেকেই আছে আমাদের মধ্যে, যাদের যাদের আসলে বেকার বা তেমন কাজ করেন না, বা অনেক ক্ষেত্রে দেখেছি তার হয়তো সে আর্থিক সামর্থ্য নেই, তার নিজের বাড়ি নেই, সে ঘর জামাই থাকতে চাইছে। সেক্ষেত্রে অনেক পুরুষরা তাকে টিটকারি দিচ্ছে যে এই বয়সে আপনি বিয়ে করতে চাচ্ছেন, বা এই বয়সে আপনি ঘর জামাই থাকতে চাচ্ছেন। এটা আসলে কি, এটাই আপনার, আপনি যে প্যাট্রিয়ার্কিক যে পুরুষতান্ত্রিক যে সিস্টেমটা বানিয়েছেন, তার ভিকটিম ওই লোকটা হয়ে গেছে। ঠিক আছে, ওই লোকটা যদি চায়ও যে এই সিস্টেমের বাইরে কাজ করতে, যেমন হয় না যে অনেক সময় বৃদ্ধ মানুষ একাকিত্বের জন্য হোক বা যে কারণে হোক যখন বিয়ে করছে, সবাই বলছে যে আমরা পাচ্ছি না, আপনি পেয়ে যাচ্ছেন, বাবারে, এরকম, বা ইচ্ছাজনিত হোক বা যে কোনো কারণে হোক, এটা হয়ে থাকে। আচ্ছা যাই হোক, আমি, আমার সাথে মোস্তাফা ভাই আছে, মোস্তাফা ভাই বলুন। উম, হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, ভালো। ভালো আছেন? জি জি জি। জি, অবশ্যই ভালো আছি। আপনাকে আমি অনেকদিন পর পেলাম। হ্যাঁ, মেসেঞ্জারে পাই আপনাকে প্রতিনিয়ত, বাট এখানে অনেকদিন পর পেলাম। তো আমি আসলে আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে পুরুষতন্ত্র পুরুষকে কিভাবে ভিকটিম হুম। বানাচ্ছে, বিবাহের ক্ষেত্রে বলুন বা তার অধিকারের ক্ষেত্রে বলুন। মানে আমরা যখন একটা সিস্টেমের বাইরে ভাবতে চাই, যে ধরুন আমি ব্যক্তিগতভাবে আমি অ্যারেঞ্জ ম্যারেজ প্রচন্ড অপছন্দ করি, কারণ ওখানে যে সিস্টেমটা হয় একাধিকবার সামনে থেকে দেখেছি, খুব খুব একটা দেনা পাওনা বা একটা লেনদেনের একটা সম্পর্ক, এবং সবাই বলে এটাই তো স্বাভাবিক। কিন্তু আমার কাছে ব্যাপারটা অস্বাভাবিক লাগে, আমার মনে হয় যে ওইটা সম্পর্ক থাকে না, ওইটা একটা জাস্ট একসাথে থাকা বা একটা সেক্সের সার্টিফিকেট দিয়ে দেওয়ার মতো। তো সেই ব্যাপারে একটু যদি বলেন যে আসলে, বা বৃদ্ধ বয়সে আপনি যদি, বা একটু একটা এজ হয়ে গেলে আপনার পরিবার বলবে এখন কিন্তু আর মেয়ে পাবি না, বা এখন কিন্তু আর, কিন্তু বিয়ের কথা আর হবে না, বা এক বৃদ্ধ হয়ে যখন একাকিত্বের জন্য আপনি কাউকে বেছে নিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু পুরুষরাই আপনাকে নিয়ে হাসাহাসি করছে, মহিলারাও করছে অবশ্যই, পুরুষরা আপনাকে নিয়ে হাসাহাসি করছে। তো এই যে সবাই যে এটা বলে যে এটা বলে থাকে যে পুরুষ মহিলাদের কথা, মানে সব আপনারা বলেন, পুরুষদের কথা আপনারা বলেন না। তো এই ব্যাপারে আপনি যদি একটু কিছু বলেন। হ্যাঁ, এখানে দুইটা বিষয় উঠে আসছে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে। আমরা কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম একজন আইনজীবী, প্রবীণ আইনজীবী, 90 বছর বয়স। উনি বিয়ে করছেন 38 বছর বয়সের এক মেয়ে, মানে 28 বছর বয়সের এক মেয়ে। 7 বছর আগে ওনার ওয়াইফ মারা গেছে। উনি একাকিত্ব বোধ করছে, সেজন্য উনি বিয়ে করতে বাধ্য হয়েছে। এটা নিয়ে যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই ট্রল হয়েছে, সবাই খুব মজা করছে, হাসি তামাশা করছে। পাশাপাশি আমরা গত পরশুদিন দেখতে পাইলাম একজন মাঝবয়সী মানুষ, সে স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও একাকিত্বের কারণে নিজে নিজে আত্মহত্যা করছে। তা এখন পুরুষতন্ত্র বলতে আপনি যেটা বুঝেছেন, পুরুষতন্ত্র তো সবটাই আমাদের সমাজে, এই যত তন্ত্র আছে সামাজিক সিস্টেমে, সবটাই তো পুরুষ কর্তৃক নিয়ন্ত্রিত এবং প্রণীত। আর সেই
নিয়ম আর তন্ত্রের মাঝখানে ঘুরে ঘুরে পুরুষই আবার আইসা এখন আটকাচ্ছে। আপনার কথাটা তো এরকমই, মানে আবার সেই খপ্পরে পুরুষই এসে পড়তেছে আবার। ব্যাপারটা এরকম এরকম জি জি, ভাবতেছেন একদম আপনি? একদম একদম একদম। জি হুম জি, হুম। একদমই। এবং এই ক্ষেত্রে যখন পুরুষরা প্রতিবাদ করছে, এর গুরুত্ব পাচ্ছে না, কারণ পুরুষতন্ত্র, আপনি আপার হ্যান্ড পাচ্ছেন, আপনি গুরুত্ব পাচ্ছেন সবচেয়ে বেশি। এরপরেও আপনি কমপ্লেন করলে আপনার গুরুত্বটা স্বাভাবিকভাবে লঘু করে দেখা হবে। আপনি ক্ষমতায় আছেন, আপনার দল ধরুন ক্ষমতায় আছে, আপনি এখন এসে যদি এই কথা বলেন যে আমি কিন্তু সুযোগ সুবিধা পাচ্ছি না, তখন লোক কি বলবে? ভাই, আপনার দল ক্ষমতায় আছে, আপনি সুযোগ সুবিধা পাচ্ছেন না, ঠিক আছে? তো এই ব্যাপারটাকে গুরুত্ব পাবে? বরং বিরোধী দলের যদি বলবে যে সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না, সেটা বেশি গুরুত্ব পাবে, তাই না? হ্যাঁ, বলুন। একদম একদম, হ্যাঁ। জি। আহ, এখন জি জি। এই যে এই ইয়াটা ব্যাপারটা মানে নিয়ে যে আসলে নিয়মটা আমরা সমাজে, বলুন। হ্যাঁ, এখন যে মানে উম, যে যে সিস্টেমটা মানে যে তন্ত্রটা বা যে সাধারণ সামাজিক যে নিয়ম নীতি ম্যানার যেগুলা পুরুষ কর্তৃক প্রণীত এবং পালিত হচ্ছে, এই সিস্টেমে কিন্তু সব পুরুষরা যে আইসা আবার এই খপ্পরে এই নিয়মের কাছে এসে নির্যাতিত হচ্ছে বা অত্যাচারিত হচ্ছে বা বঞ্চিত হচ্ছে, যেভাবেই আপনি দেখেন না কেন নেগেটিভ সেন্সে, এটা তো সবাই হচ্ছে না। সুবিধাভোগী পুরুষরা কিন্তু সুবিধা ঠিকই ভোগ করতেছে। কিছু কিছু পুরুষ মানুষ হয়তো তার পারিবারিক বা পারিপার্শ্বিক কারণে, হ্যাঁ, বা কোনো অবস্থার অবনতি বা উন্নতি হওয়ার কারণে, বা তার অবস্থানগত পারিবারিক বা সামাজিক অবস্থানের কোনো পরিবর্তন হওয়ার কারণে তার এরকম তার 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 দ্বারা নিয়ন্ত্রিত সমাজে সেই ভিকটিম হচ্ছে। এটা সবাই তো না, এটা খুব বেশি না, এটার সংখ্যা মনে হয় খুব কম। আমি জানি না আপনার মতামত কি। যেমন কিছুদিন আগে যে নায়ক রিয়াজের শ্বশুর যে আত্মহত্যা করলো, উনি উনার ছেলে অস্ট্রেলিয়া থাকে, ছেলের সাথে ওনার ওয়াইফ থাকে, উনি একা বাসায় থাকে, ওনার ওয়াইফ ওনার খবর টবর নেয় না, বা আত্মীয় স্বজনরা ওনার থেকে সুবিধা নিচ্ছে, সুবিধা দিচ্ছে না, বা ওনাকে গুরুত্ব দিচ্ছে না, বা ওনার মেয়ে স্বামী সংসার করতেছে, বাবাকে যথোপযুক্ত বা যতটুকু প্রয়োজন ততটুকু টেক কেয়ার হতে করছে না, বা করলেও হয়তো বাবা যতটুকু দরকার অতটুকু বাবা মনে মানে তৃপ্তি পাচ্ছে না। এই সমস্ত হতাশার কারণে সে নিজে নিজে এই কঠিন সিদ্ধান্ত নিছে। এরকম সংখ্যাটা তো খুব বেশি না, খুব বেশি বলা যাবে না আমার মনে হয়। আর শেষ বয়সে আপনি পুরুষ বলেন আর নারী বলেন, শেষ বয়সে সবাই পারিবারিক বঞ্চনার শিকার হয়। এটা এককভাবে কাউকে বলা যাবে না। আপনি যেমন একটা মহিলা যেমন বয়স্ক হয়ে গেলে তার ছেলে পুলে বা মেয়ে বা আত্মীয় স্বজনের কাছে তার গুরুত্ব হারায়, একটা পুরুষ মানুষের সমানভাবেই গুরুত্ব হারায়। বয়স্ক মানুষকে কেউ গুরুত্ব দেয় না, সময় দেয় না, একদম। বুঝে এবং না, এবং বা তার আপনি একটা জিনিস দেখবেন যে এখানেও কিন্তু পুরুষতন্ত্র একটা বড় কাজ করে। মোস্তাফা ভাই, এখানে একটা পুরুষতন্ত্র খুব ভয়ঙ্কর ভাবে কাজ করে। আপনি একটা জিনিস দেখবেন যে মহিলাদের কিন্তু মহিলাদের কিন্তু মূলত একটা একটা আমি দেখেছি, যৌবন দিয়ে তাদের পরিমাপ করা হয়। কিন্তু একটা যৌবন হচ্ছে একটা একটা মানদণ্ড, যে বিগত যৌবনা বা যৌবন চলে গেছে বা একটা বয়সের পর তাদের তাদের যৌবন থাকবে না। এই ব্যাপারটা কিন্তু পুরুষতন্ত্রের মাপকাঠি, তাই না? যে একটা মহিলার ক্ষেত্রে যে মানে সে মেয়েটা ভালো কি মন্দ সেটা আর দেখা হলো না, তার শারীরিক আকর্ষণ বা শারীরিক গ্রহণযোগ্যতা এখন কতটা আহ উম, আছে, এইটাকে আরো বেশি মানদণ্ড করা হয়। আপনি দেখেছেন যে বিভিন্ন মানে কথাবার্তা, মানে কুড়িতেই বই, রূপ লাবণ্য আর এরকম কি। বিভিন্ন কথাবার্তা কিন্তু চালু আছে। আহ, হম হম হম। জি জি। মানে তো তার রূপ লাবণ্যের এগুলো উপর হলো নির্ভর করে তার পুরুষতন্ত্রের গুরুত্ব মাপকাঠি। নির্ভর করে। তেমনই এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো এরকম মাপকাঠিটা কে বানিয়েছে? অবশ্যই পুরুষ বানিয়েছে। এবং এই ক্ষেত্রে আপনি দেখবেন যে আমিও বলি এই কথাটা খুব মানে যখন একটা বয়স চলে যাচ্ছে, তাও আপনি দেখবেন সে ফাউন্ডেশন দিচ্ছে, সে মেকআপ করছে, নিজেকে ধরে রাখার চেষ্টা করছে। এই যে স্ট্রাগলটা তার, এটা কিন্তু করতে হতো না যদি এই প্যারামিটারটার গুরুত্ব না হতো। ঠিক আছে, ঠিক আছে।
তেমনি আমি আরেকটা জিনিস হুম বলি, হুম হুম। এখানে আমি দেখলাম যে বর্তমানে এমন একটা যে অবস্থা দাঁড়িয়েছে, মানে আমি এটা এটা মানে শুনতে অনেকটা পুরুষতান্ত্রিক লাগবে, কিন্তু ব্যাপারটা আমি ফিল করি যে এখানে যখন ইউটিউব বা ফেসবুকে আসি, প্রথম যে আমাকে পীড়া দেয়, এটা আমাকে ব্যক্তিগতভাবে পীড়া দেয় যে আহ, আহ, মানে আপনি স্বল্প বসনে নাচবেন বা আপনি কোনো ডান্স করবেন, সেটা অবশ্যই আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি কি বিভিন্ন টিকটক বানাবেন না ফেসবুক বানাবেন মানে বা রিল বানাবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু গুচ্ছের ভিডিও আমাদের কাছে আসছে, একটা গুচ্ছের ভিডিও যেখানে মূলতই হচ্ছে টার্গেট হচ্ছে পুরুষ অডিয়েন্সদের। সেটা হচ্ছে যে আমি অশোভন ডান্স আমি এটাকে বলবো না, যে সবাই স্বল্প পোশাকের নাচটাকেই ট্রেন্ড বানিয়ে ফেলছে এবং ওটাকে স্ট্যান্ডার্ড বানিয়ে ফেলছে, এবং ওটাকেই মনে হচ্ছে যে পুরুষরা এইভাবে আকৃষ্ট হবে। বুঝেছেন তো? তো এই যে ট্রেন্ডটা, এবং এটাতে আমি একজন পুরুষ হিসাবে আমি ক্লান্ত, মানে এই ট্রেন্ডটা দেখে। এটা হয়তো একটু বিতর্কিত কথা হচ্ছে, বাট স্টিল আমি বলছি, এই সিস্টেমটা আপনার দেখে মনে হবে এটা, আরে নারীরা তো এটা করছে, নারীরাই তো এটা করছে, সুতরাং নারীরাই দোষী। মেবি আপনি বলতে পারেন যে নারীরা দোষী সেই হিসাবে, কিন্তু আমার মনে হয় এই ডিমান্ডটাও কিন্তু পুরুষ কেন্দ্রিক। এই ডিমান্ডটাও কিন্তু পুরুষ কেন্দ্রিক, পুরুষরা এটা চাচ্ছে বলে আপনি এটা করছেন। জি, আপনি বলুন। একজন বলছে জুড়ে বলতে, জুড়ে বলতে বলতে আমি তো মাইকেল ভাইকে স্পষ্ট শুনতে পাচ্ছি, একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি। তো এখন আচ্ছা, আচ্ছা। জুড়ে বলতে আরো জুড়ে বলার কথা বলতেছে একজন। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। আসল ব্যাপারটা হলো, আমি আমার যতটুকু পয়েন্ট অফ ভিউ মানে উম, দেখা আর কি, আমরা সমাজের মধ্যে আপনি যে বললেন যে একটা মেয়েকে আমরা রূপ লাবণ্য যতক্ষণ থাকে ততক্ষণ তাকে আমরা বিচার করি, এবং এই বিচার করার যে দৃষ্টিকোণটা আমরা পুরুষের চোখ থেকে আমরা বিচার মানে নির্ধারণ করছি, একটা প্যারামিটার তৈরি করছি। পুরুষতান্ত্রিক সমাজে পুরুষ কর্তৃক একটা প্যারামিটার আমরা দিছি, যে তাকে এই বয়স থেকে এই বয়স পর্যন্ত বা এরকম দেখতে হইলে সে সম্মান পাবে, আবার ওইরকম দেখতে না হইলে তার সম্মানটা কোন পর্যায়ে থাকবে, বা তার গুরুত্ব বা তার গ্রহণযোগ্যতা কতটুকু থাকবে। এই ব্যাপারগুলি কিন্তু আপনি বা আমার মতেও, যে এটা পুরুষ কর্তৃক প্যারামিটারটা দেওয়া, একটা সীমানা দেওয়া। তো সেখানে এর বিপরীত দিক থেকে কিন্তু একই অবস্থা। একটা পুরুষ যদি তার সময় মতো সে, আমাদের দেশে আমি আরো দুঃখজনকভাবে বলতে হয়, এটা কিন্তু পুরুষের দেওয়া না। এ- এখন যেটা বলতেছি আমি, এটা কিন্তু আমাদের সমাজের একটা অর্থনৈতিক বা আর্থসামাজিক কারণে বৈষম্যটা হচ্ছে। মনে করেন একটা পুরুষ, একটা ছেলে, তাই সে এসএসসি, ইন্টারমিডিয়েট, ডিগ্রি, মাস্টার্স পাশ করার পরে তার বয়স হয়ে যায় 22, 23, 24। তখন আবার সে চাকরি যুদ্ধে নামে, চাকরি খোঁজার জন্য সে চাকরি খুঁজে, চাকরি তার পছন্দ মতো বা তার চাহিদা মতো সে চাকরি পাচ্ছে না, ছুটি জোরে চাকরি করছে না। এই করতে করতে আরো 5-7 বছর কাটা যায়, 30-35 বছর হয়ে যায় তার অর্থনৈতিক একটা সঙ্গতি, হ্যাঁ, তার জীবনে আনতে গিয়া। তখন 35 বছর বয়স পর্যন্ত কিন্তু কোনো মেয়ে বিয়ার বাকি থাকে না। ম্যাক্সিমাম 90%, 90%-এর উপরের মেয়ে কিন্তু, 90%, 95% মেয়ে কিন্তু বিয়ে হয়ে যায়। আমাদের, যেহেতু আমাদের গ্রাম প্রধান দেশ বাংলাদেশ, সারা দেশটাই গ্রাম, গোটা কয়েক শহর ছাড়া। তো দেখা যায় যে 20-25 বছর বয়সী মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয় সাধারণত। ম্যাক্সিমাম মেয়ে, 90-95% মেয়ে বিয়ে হয়ে যায় 20-25 বছরের বয়সের মধ্যে। আবার আরেক দিক থেকে যদি আপনি বিচার করেন, যদি সাইন্টিফিক্যালি যান, তাহলে মেয়েদের বয়সে কিন্তু 30-এর উপরে গেলে কিন্তু আবার মেয়েরা মাতৃত্ববোধ, সরি মাতৃত্ববোধ না, মানে মাতৃত্ব হওয়ার যে সম্ভাবনাটা কমে। এটাও একটা কারণ মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে ফার্টিলিটিটা দেওয়ার। রেটটা কম। হ্যাঁ হ্যাঁ, মানে ফার্টিলিটিতে তো সবাই, বাঙালি সবাই বুঝবে না। মানে সে মা হওয়ার যেই যেই যতটুকু সামর্থ্য থাকে, 30-এর পরে এটা কমতে থাকে দ্রুত। কিন্তু পুরুষের ক্ষেত্রে কিন্তু এটা হয় না, এটাও একটা ব্যাপার আছে। যাক, তারপরেও একটা পুরুষ যখন তিরিশ না, পঁয়ত্রিশ বছর পুরুষের বয়স স্পার্ম হয়, সে কাউন্ট কমে না, অর্থনৈতিক পুরুষের স্পার্ম কাউন্ট সামর্থ্য। কমলেও তারা করতে পারে। জি। হ্যাঁ, জি, বলুন বলুন বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনাকে?
তো সেই ক্ষেত্রে দেখা হ্যাঁ যায় হ্যাঁ, একটা শুনতেছি পুরুষ বলুন। তার অর্থনৈতিক সামর্থ্য অর্জন করতে করতে 35 বছর বয়স, 36 বছর বয়স, মানে 40 কাছাকাছি হয়ে যায়। তখন ওই বয়সের মেয়ে কিন্তু আর আমাদের সমাজে থাকে না। তখন বাধ্য হয়ে সে তার একটা বয়স গ্যাপ হয়ে যায়, তার একটা মেয়ে বিয়ে করা লাগে, যে মেয়েটার সাথে তার বয়সের গ্যাপ প্রায় 10 বছর, 10 থেকে 15 বছর। এটা হয়। এটা হওয়ার কারণে, এটা হয় যেহেতু সমাজের নিয়ম হয়ে দাঁড়াইছে, আর্থসামাজিক বৈষম্য না থাকার কারণে, আর বৈষম্য হওয়ার কারণে, সঙ্গত মানে সামঞ্জস্যতা না থাকার কারণে, এই কারণে মেয়েদেরকে, তখন আপনি 35 বছর বয়স হইলেও কিন্তু আপনি গিয়ে দেখবেন যে মেয়েটার কতটুকু রূপ লাবণ্য আছে, কতটুকু সে তার শারীরিক যোগ্যতা আছে, ওইদিকে কিন্তু সবাই দেখে। এটা একটা কারণ। এই কারণেই কিন্তু মেয়েদেরকে জি ওইরকম ভাবে বিচার করা হয় যে সুন্দর না হইলে, স্বাস্থ্যবতী না হইলে, হ্যাঁ, বিয়ে করতে বা চায় না গায়ের আর রং, কি। গায়ের রং একটা বিশাল ব্যাপার এখন, মানে এখনো গায়ের আবার রংটা একটা বিশাল ব্যাপার কিন্তু আমাদের সমাজে হ্যাঁ, একটা ভালো কথা বলছেন। আমাদের দেশে সুন্দর মেয়ে খুঁজে সবাই, সবাই সুন্দর মেয়ের খুঁজে। অথচ আমাদের দেশের সাধারণ কালার কিন্তু সাদা না, মানে শ্বেতাঙ্গ না। আমাদের বাংলাদেশের মানুষকে আমরা কৃষ্ণাঙ্গই বলবো, যদিও একটু মাঝামাঝি ধরনের কালার হয়। অবশ্যই। হ্যাঁ, মানে শ্যামবর্ণ যেটাকে বলে, বা এটাই গৌরবর্ণ হচ্ছে, যেটাকে এটা বলে, আমরা নাম দিয়েছি হচ্ছে উজ্জ্বল বা শ্যামল, দুধ। সেটা তো নাম দিয়েছি উজ্জ্বল শ্যামল। হ্যাঁ, উজ্জ্বল শ্যাম, হ্যাঁ উজ্জ্বল শ্যামলা, বা শুধু শ্যামলা, বা দুধে আলতায় রং, এরকম কথাও বলে গ্রামে। মানে দুধের মধ্যে আলতা ছাড়লে যেরকম একটা রং হয়, গৌরবর্ণ, এরকমও বলে। তো এই সব মিলাই কিন্তু এটা কৃষ্ণাঙ্গের আওতায় পড়ে, শ্বেতাঙ্গের আওতায় পড়ে না। তারপরেও আমাদের দেশের মানুষ সবাই সুন্দর খুঁজে। একটা কালো কালো লোক স্বামী, একটা কালো পুরুষ যে কৃষ্ণাঙ্গ মতো একবার আফ্রিকান কালার, সেও কিন্তু একটা ফর্সা মেয়ে খুঁজে। এই স্ট্যান্ডটা কিন্তু খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। কারণ সুন্দর দিয়ে কিন্তু, মানে শারীরিক ফর্সা দিয়ে কিন্তু মানুষকে বিচার করা উচিত না। হ্যাঁ, আপনি দেখবেন কয়েক বছর আগে মনে হয় আফ্রিকান একটা মেয়ে বিশ্ব সুন্দরী হয়েছিল, মানে মিস ওয়ার্ল্ড হয়েছিল। মিস ওয়ার্ল্ড হয়েছিল, তার নামটা আমি যদি ভুল না করে থাকি, সম্ভবত আবভেনি দারেগো। তার নামটা আবভেনি দারেগো। একদম কৃষ্ণাঙ্গ সে, একদম আফ্রিকান কালো কাফরি মেয়ে, সে বিশ্ব সুন্দরী হয়েছে। এখন যদি সুন্দর একদম গায়ের রং ফর্সা দিয়ে যদি বিশ্ব সুন্দরী ধরা হইতো, তাহলে ওই মেয়ে বিশ্ব সুন্দরী হইতে পারতো না, তাই না? আমার কথা কি শোনা যায়? জি জি জি, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে জি। তো সে ওই দিক থেকে আর কি, ওই দিক থেকে সৌন্দর্যের ব্যাপারটা সবাই খুঁজে। আমি মনে করি সৌন্দর্য শুধু গায়ের রং দিয়ে হয় না। একটা মানুষের সৌন্দর্য তার চোখ, নাক, মুখ, চলন বলন, তার ব্যক্তিত্ব, হ্যাঁ, তার স্মার্টনেস, তার শিক্ষাগত যোগ্যতা, এই সব মিলেই তার সৌন্দর্য। আর আরেকটা ব্যাপার আছে আমাদের এলাকাতে বা গ্রাম বাংলাতে, বংশ খুঁজে, খাবাড়ি, চৌধুরী বাড়ি, ভুইয়া বাড়ি, পাঠান বাড়ি খুঁজে। মানুষের কোনো বংশ নাই, আমি যেটা মনে করি। সব মানুষই সমান। বংশ উপাধি যারা না, আরেকটা ধারণ ব্যাপার করে, হচ্ছে এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এরা একটা কথা বলি মুস্তাফা ভাই, একটা মজার ব্যাপার হচ্ছে এটা যে বাঙালি একটা মিশ্র বর্ণের জাতি, ঠিক আছে, সংকর জাতি না বাঙালি। বাঙালি কোনো, তাদের ব্লাড লাইনের কোনো পিউরিটি নেই বাঙালির। এটা বর্ণ সংকর একটা জাতি। তার না না, আপনি মধ্যে বর্ণ খোঁজা বা তার মধ্যে আমি আভিজাত্য আমি খোঁজা বোকামি, হ্যাঁ আপনার এটাই। আপনার সাথে একটু দ্বিমত করবো আমি। সংকর জাতি ঠিক আছে, কিন্তু ফর্সা লোকের সংখ্যার চেয়ে কিন্তু কালো লোকের সংখ্যা বেশি। হ্যাঁ, আপনি একদম শ্বেতাঙ্গ লোক কয়টা পাবেন? শতকরা কয়জন আছে আপনি দেখান। না 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 না, আমি আমি ওইটা শ্বেতাঙ্গ বলিনি, লোক আমি ওই মানে জায়গাটা বলিনি, শরীরের আমি চামড়া। এটাই বলতে চাইছি। না না, আমি এটা বলতে চাইছি তারা বর্ণ সংকর জাতি এই হিসাবে বলছি যে তারা মিশ্র রক্তের জাতি, মানে তাদের কোনো ব্লাড লাইন ইউনিক না, মানে ব্লাড লাইনের কোনো পিউরিটি নেই। মানে বিভিন্ন জন এসে মিশেছে, আচ্ছা তারপরে আচ্ছা বাঙালি আচ্ছা, রূপ হ্যাঁ হ্যাঁ দিয়েছে। হ্যাঁ বাঙালি কোনো, আপনি বলতে পারবেন যে হ্যাঁ। একটা নির্দিষ্ট ব্লাড লাইন থেকে বাঙালি আসছে। তো সেই জন্য তার মধ্যে আভিজাত্য হ্যাঁ খোঁজা হ্যাঁ, খুব বুঝতে পারছি। বোকামির যেমন ব্যাপার, মানে বলে।
জি জি। হ্যাঁ, যেমন মনে করেন ওই যে বিশ্বের সবচেয়ে বড় জাতি যে চায়নাতে হান জাতি, হান জাতির লোক, হুম, হ্যাঁ, প্রায় প্রায় চা- চা- চায়নার সব জনগণই হান জাতির লোক। তারা প্রায় ম্যাক্সিমাম লোকের চেহারা, ধরন, গড়ন একরকম, রং একরকম প্রায়। এবং চায়নাতে এমনও ব্যাপার ঘটে যে দুইটা মানুষের সাথে পার্থক্য করা খুবই কষ্টকর হয়ে যায় অনেক সময়। একবারে হুবহুব কপি এমন লোকের সংখ্যাও আছে অনেক। এরকম আমাদের বাঙালি জাতির দল এরকম না, সবাই এক জাতের না, এক রঙের, এক সাইজের, এক কালারের না। আর আমাদের দেশটা যেহেতু এবং প্রায় মানে হাজার বছর যাবত আমাদের দেশে বিদেশিদের আগমন হয়েছে, সেই হিসাবে আমাদের জাতীয় অবশ্যই সংকর। আমাদের মানুষ সাইজে, লম্বায়, স্বাস্থ্যে, শরীরে, কালারে, মর্জি মেজাজে কোনো দিক দিয়ে একরকম না, অবশ্যই সংকর জাতি। তা সেখানে বংশ আভিজাত্য খোঁজাটা খুবই দুঃখজনক। এবং ইদানিং আবার কেউ কেউ দাবি করে এবং যে আমাদের বংশ সৈয়দ। আরেকটা মজার ব্যাপার বলি, এখন ওই- আপনি দেখবেন যারা যারা ধর্মান্তরিত, মূলত ধর্মান্তরিত যারা মুসলিম, ধর্মান্তরিত যারা একসময় অন্য ধর্ম ছিল, পরবর্তীকালে অন্য ধর্মে এসেছে, তারাও কিন্তু আপনাকে এই কথাটা বলবে যে আমাদের 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 পূর্বপুরুষ সেই সুদূর সৈয়দ বংশের, আমরা, হ্যাঁ, আমরা সেখান থেকে এসেছে, মধ্যপ্রাচ্য থেকে ধর্ম প্রচারে এসেছিল। এবং এই সব কথা বলে তারা কিন্তু একটা সস্তা আনন্দ পায়, যেটা আসলে অমূলক একেবারে। হ্যাঁ, জি। হ্যাঁ, হ্যাঁ, নিজের খুব গুরুত্বপূর্ণ মানে প্রকাশ করতে, জাহির করতে চায় সমাজে যে আমরা, হ্যাঁ, আরবের বংশ বা মধ্যপ্রাচ্যের বংশ। হ্যাঁ, তো এগুলো আসলে খুবই দুঃখজনক। এখানে আপনার মধ্যপ্রাচ্য থেকে আসা বা সৌদি আরব থেকে আসা বা ইরাক, ইরান, ওই সমস্ত অঞ্চল থেকে আসা কোনো মানুষ, হ্যাঁ, আসলেই যে এখানে হয়ে যাবে, মানে উন্নত হয়ে যাবে, উন্নত জাতের হয়ে যাবে, এটা দুঃখজনক। যেমন কিছুদিন আগে আমার সাথে একজন মেসেঞ্জারে একজন সাথে কথা হচ্ছিল, সে বলল তারা সৌদি আরব থেকে আসছে, তার 14 পুরুষ, 14 পুরুষ, 7 পুরুষ ছিল জমিদার। হ্যাঁ, তার সাথে কথা হচ্ছিল, মানে সে মানে হিন্দু বা শূদ্র এই জাতীয় মানে তুচ্ছ তাচ্ছিল্য করতেছিল করতেছিল কোন একটা লোকরে, হ্যাঁ, অন্য একটা মানুষকে, যে তুই শূদ্র। শূদ্র তো আমি বললাম, আপনি শূদ্র, সে শূদ্র হলে তো আপনিও শূদ্র। কারণ আমাদের ভারত উপমহাদেশেতে, উপমহাদেশে 500-600 বছর আগে তো কোনো মুসলমানই ছিল না। হ্যাঁ, বা 700-800 বছর আগে, এবং এবং আরেকটা ব্যাপার, এখানে একটা কথা হ্যাঁ, বলি, কোনো মুসলমানই ছিল না, ফান্ড সবাই ছিল ফুড হিন্দু। ফুটিয়ে দিই, সেটা হচ্ছে এটা যে বাংলা বা বাঙালি, এই যে বঙ্গভূমি যেটা আছে, যেটা আজকের বাংলা, যেটা মানে আজকের বাংলা না, মানে বাংলা, বিহার, উড়িষ্যা যে বৃহত্তম হুম। বঙ্গভূমি ছিল, ভূমিতে মূলত নিম্ন বর্ণের হিন্দুরা বসবাস করতো। আপনি যদি মানে ফর ইউর কাইন্ড কনসার্ন, মানে বঙ্গভূমিতে নিম্ন বর্ণের হিন্দুরা বসবাস করতো, পরবর্তীকালে কিছু বৌদ্ধ বসবাস করতো। মানে উচ্চ বর্ণের যে হিন্দু, মানে যদি উচ্চ নিম্ন আমি এটা তথাকথিত বলছি, মানে হিন্দু ধর্মের জাতিভেদ প্রথা অনুসারে নিম্ন বর্ণের হিন্দুদেরই অবস্থান ছিল বাংলা, মানে বঙ্গভূমিতে। বুঝছো তো, মানে সেখানে আর আভিজাত্যের জায়গাটা থাকে না, এটাই আমি বলতে চাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর বাংলাদেশ বলতে যে দেশটা, আমরা আমরা এখন মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশ দাবি করি, দেশটা তো আসলে মুসলমানের না, এটা হিন্দু দেশই ছিল। হিন্দুরা, নিম্নবর্ণের হিন্দুরাই, হ্যাঁ, আপনার ব্রাহ্মণ কর্তৃক অত্যাচারিত হয়ে মুসলমান ধর্ম গ্রহণ করে এখন মুসলমান হয়েছে। তো সেখানে আমাদের আরবের লোকরা তো এখনো বলে যে বাংলাদেশের মানুষরা মুসলমান না, সঠিক মুসলমান না, এগুলা মানে নামে মাত্র মুসলমান, কলমা পয়রা মুসলমান হয়েছে, আচার আচরণ হিন্দুদের মতো। আর আপনি খেয়াল করলে আমাদের সামাজিকতা খেয়াল করে দেখবেন, হিন্দু মুসলিম মানে হিন্দুদের রেওয়াজই আমরা পালন করি বেশি। আমাদের মুসলমান সমাজেও ম্যাক্সিমাম কার্যকলাপ, সামাজিক রীতিনীতি সব হিন্দুদের এখনো। এই জন্য আরবিরা তো আমাদেরকে সঠিক মুসলমান, মানে পূর্ণাঙ্গ মুসলমান স্বীকার করে না। তো সেই ক্ষেত্রে আমরা মুসলমান হিসেবে দম্ভ করি কিভাবে, এক গেল এটা। আর ওই যে বলতেছিলাম আপনাকে, একটু পেছনের আলোচনায় যাই। ওই যে আপনি বলছিলেন যে পুরুষতান্ত্রিক, পুরুষতান্ত্রিক যে জাল পুরুষ তৈরি করে, ওই জালে পুরুষ আবার নিজেই ধরা ধরা পড়ে, ভিকটিম হয়। এখানে আমি মনে করি, যদি আমাদের দেশে যে আর্থসামাজিক পরিবেশে যদি সরকারতন্ত্রের সরাসরি হস্তক্ষেপ না আসে, তাহলে সেটা থেকে বের হওয়া সম্ভব না।
আর সরকার এটা তখনই আপনার হস্তক্ষেপ করতে পারবে যখন সরকার আমলাতন্ত্র থেকে বের হতে পারবে। আমলাতন্ত্র থেকে বের না হতে পারলে আবার সরকার হস্তক্ষেপ করতে পারবে না, কারণ বাংলাদেশের পুরো অর্থনীতির চক্রটাই আমলা কর্তৃক নিয়ন্ত্রিত। আচ্ছা যাক, ওইদিকে যাই না। আমি যেটা বলতেছি, যে একটা ছেলে যখন আপনার একটা বিশ্ববিদ্যালয়ে পাশ করে 22-23 বছর বয়সে, অনার্স মাস্টার শেষ করে, সাথে সাথে তার চাকরির ব্যবস্থা করা উচিত, তার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা উচিত। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে না পারলে তাকে যথোপযুক্ত বাধা দেওয়া উচিত। হ্যাঁ, যেন সে নিজের নিজে অন্যের অধীনস্থ না হইতে পারে, না হওয়া লাগে, বা সে যেন হতাশাগ্রস্ততায় ভুগে তার তার মানে লাইফটা সৌন্দর্য, এই ইয়াং বয়সে তার জীবনের যে সৌন্দর্য বোধটা না হারায়। আর এটা করতে গেলে সরকারকে খুব বেশি খরচ করতে হবে না। হ্যাঁ, অথবা তাকে যদি অঞ্চল ভিত্তিক কোনো পার্ট টাইম কাজের ব্যবস্থা করে, তাও পারে। তখন সে আবার একটা মেয়েকে বিবাহ করতে পারে সহজেই, তার প্রেমিকা বা তার সমবয়সী বা তার ক্লাসমেট বা তার পছন্দের মানুষকে সে বিয়ে করতে পারে, সংসার করতে পারে। আর যদি সরকার মনে করে যে অল্প বয়সে বিয়ে আচ্ছা, করা বা এটা ওই কিন্তু সময়ে এটা তার কিন্তু একটা বড় অর্থনৈতিক ট্র্যাজেডি স্বাবলম্বিতা যে সমস্যা হয়। পরিপূর্ণভাবে না থাকার কারণে। জি, জি। এটা একটা কিন্তু বড় জি বলেন। ট্র্যাজেডি এখানে বলতেই হচ্ছে যে অনেক ক্ষেত্রে এটা খুব হয় যে মানে আমি এটা দেখেছি যে বিশ্ববিদ্যালয় থেকে ছেলেটি পাশ করেছে, মেয়েটি বলছে যে আমি ওয়েট করতে পারবো না এর বেশি, এর মধ্যে চাকরি পেলে বিয়েটা হবে নয়তো হবে না। এক্ষেত্রে কিন্তু তার ভালোবাসাটাকে তাকে স্যাক্রিফাইস করতে হয়। হ্যাঁ, এবং হ্যাঁ, হ্যাঁ। এইটা কিন্তু পুরুষদের একটা বিশাল কষ্ট, যেটা হয়তো আমার মনে হয় বাইরের হুম, লোকেরা হুম, হুম। বুঝবে না, বাইরের কেউই বুঝবে না, যেটা ভয়ঙ্কর একটা কষ্ট। জি। হ্যাঁ, হ্যাঁ, এই চক্রটা হ্যাঁ, থেকে বলুন। বের হইতে হইলে একমাত্র সরকারকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে হবে। অর্থনৈতিকভাবে সরকারকে সহযোগিতা করতে হবে, না হইলে একটা ছেলে আপনি পড়াশোনা করার পরে যদি যখন চাকরি পায় না, বছরের পর বছর ঘুরতে ঘুরতে তার বয়স 40 হয়ে যায়। 40 হয়ে গেলে সে তখন বিয়ে করতে গেলে সে একটা বিপাকে পড়ে। কিভাবে? যে তার সমবয়সী কোনো মেয়ে বিয়ের বাকি থাকে না, তখন ছোট বয়সের মেয়ে বিয়ে করতে হয়। ছোট বয়সের মেয়ে বিয়ে করতে গেলে বিয়ে করতে বিয়ে করতে গিয়ে তার হয় কি, তার হয় সামাজিক বিশৃঙ্খলায় সে পড়ে। ওই যে বললেন, ওই যে লোকটা আত্মহত্যা করলো ওই দিন, ওই লোকটা বলল যে আমি যখন 28-30 বছর বয়সে বিয়ে করছি, তখন আমার যেরকম উপার্জন ক্ষমতা ছিল এখন সেরকম নাই। এই জন্য আমার গুরুত্ব অন্যদের কাছে কমে যাবে, এটা হইতে পারে না, এটা আমি মানতে পারি না। এই কথা কিন্তু সে বলছে আত্মহত্যা করার আগে। এর মানে কি? মানে হলো সে 28-29 বছর বয়সে সে যে তার অর্থনৈতিক উপার্জন ক্ষমতা ছিল, সেটা এখন তার নাই। এখন নাই বিদায়ী সে পরিবারের কাছে অবহেলিত, তার স্ত্রীর কাছে, তার সন্তানের কাছে অবহেলিত। হ্যাঁ, ওই সময় ইনকাম করছে, সে লক্ষ লক্ষ টাকা পরিবারকে দিছে, সাপোর্ট দিছে। এখন হয়তো সে কোনো কারণে কোনো না কোনো কারণে সে আর সেই অর্থনৈতিক সমৃদ্ধি সে হারাইছে। এই কারণে তাকে গুরুত্ব দেওয়া হবে না, এটা তো হইতে পারে। এই জন্যই আমি বলছি যে একটা ছেলে যখন বিশ্ববিদ্যালয়ে পাশ করা শেষ করবে, তখন যেহেতু আমাদের পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষ একটা পরিবারকে হ্যান্ডেল করে অর্থনৈতিকভাবে, যে পুরুষটাকে স্বাবলম্বী করে দেওয়া সরকারের দায়িত্ব, তখনই আর এই বিশৃঙ্খলাটা হবে না। এই পুরুষতন্ত্রের জালে পুরুষ ধরা হবে না, পুরুষ গিয়ে আবার আটকাবে না, বা এই পুরুষতান্ত্রিক সমাজে মেয়েরাও এতটা অবহেলিত হবে না, নির্যাতিত হবে না। আমার দৃষ্টিকোণ এটা আর কি। আমি জানি না আপনি কি বলতে চান এই ব্যাপারে। না, না, এটা আপনি ঠিকই বলেছেন যে উনি একটা অ্যাডভাইসও দিয়েছিলেন আমার মনে আছে, এই আপনি বললেন বলে যে আসলে এই যে গুরুত্বহীন হয়ে যাওয়াটা কিন্তু অনেকেই মানতে পারে না। আপনি আমিও মানতে পারবো না। যখন এক সময় আমি একটা, যখন আমার ক্ষমতা ছিল, শরীরের জোর ছিল, সেই সময় আমি প্রচুর ইনকাম করেছি। এবার 50-এর পর ধরুন আমি আস্তে আস্তে স্বাভাবিক, 40-এর পরেই মোটামুটি 50-ই ধরুন, 50-এর পর মানুষ আস্তে আস্তে শারীরিক ভাবে কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। সেই ক্ষেত্রে সে সঠিক পয়সা সাপ্লাই দিতে পারছে না সব ফ্যামিলিকে, ফ্যামিলির সবাই এসে আপনার উপর চড়াও হচ্ছে বা অভিমানে কথা বলছে না, এটাও কিন্তু সমান দুঃখজনক। একদমই একদমই সত্যি কথা। আসলে যে ব্যাপারটা হয়ে থাকে, আমি বলি এই জায়গাটা একটু বলি যে মূলত আহ এইটা কেন হয়ে থাকে আমি বলি। একটা ক্ষেত্রে কিন্তু এখানে প্রবলেম হয় যখন একটা বেকারত্বের হার যখন বাড়ছে, বেকারত্বের হারের একটা আপনি একটা জিনিস দেখবেন, একটা বড় অংশ কিন্তু বেকারদের, তারা কিন্তু এখনো বাবা মায়ের পয়সার উপর নির্ভরশীল আছে।
দেখবেন, এবং এখান থেকে বিশৃঙ্খলাটা কিছুটা শুরু হয়। আহ, আপনি দেখবেন যে অধিকাংশ ক্ষেত্রে যে ডোমেস্টিক ভায়োলেন্স, বাবা আমার ছেলে বা মেয়ে বাবা মাকে মারছে বা এরকম হচ্ছে, এটা একটা বড় অংশ কিন্তু আপনি দেখবেন যে মূলত কিন্তু বাবা মায়ের উপর ডিরেক্ট ছেলে মেয়ের যে কোনো রাগ তা কিন্তু নয়। মানে এটা এই এই ঘটনাটা বলছি না, মানে এই এই আত্মহত্যার থেকে আলাদা করে বলছি। এটা মিডিল ক্লাস ফ্যামিলির কথা বলছি, মানে সাধারণ মধ্যবিত্ত পরিবার এরকম হয়। আপনি দেখবেন যে ছেলেটি হয়তো কোনোভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছে বা নেশাসক্ত হয়ে পড়েছে দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করে, এবং সেই ফ্রাস্ট্রেশনটা সে বাবা মার উপর, বিয়ে করছে না, কিচ্ছু হচ্ছে না, সেই ফ্রাস্ট্রেশনটা সে বাবা মার উপর বের করছে। পুরুষদের কষ্ট আছে, অবশ্যই আছে, কিন্তু পুরুষদের কষ্টের আমার মূল ব্যাপার হচ্ছে এটাই যে আহ, আজকে একটা ছোট্ট কথা বলি, আরো দুটো কথা বলি। সেটা হচ্ছে, একটা হচ্ছে এই যে পুরুষরা যখন একটা নির্দিষ্ট বয়সে পৌঁছে যায়, আপনি একটা বাচ্চা, মানে আপনার সাথে বিশাল বয়সের পার্থক্য একটা মেয়েকে বিয়ে করতে পারেন, অথবা অথবা আপনি এমন কাউকে বিয়ে করবেন যিনি, যে ডিভোর্সি, যে মহিলা ডিভোর্সি, বা যে মহিলা ডিভোর্সি একজন সন্তান আছে। এবং অনেক পুরুষই কিন্তু এই, এখন আমার একটা ভালো লাগছে, এটা এটা অবভিয়াসলি থামস আপ, যে অনেকেই আছে যারা নির্দিষ্ট বয়সে পৌঁছে গেলে তারা নিজেরা ডিসিশন নিচ্ছে যে তারা ডিভোর্সি বিয়ে করবে, বা তারা একজন, অনেক ক্ষেত্রে যখন তারা আরো বেশি তাদের বিয়ে করার জরুরত, মানে দরকার হয়ে পড়ে, তখন তারা তারা বলে সন্তান থাকলেও হবে, সন্তান থাকলে ডিভোর্সি এবং সন্তান থাকলেও হবে। কিন্তু মোস্তফা ভাই, এখানে একটা জিনিস আপনার আমাকে বুঝতে হবে, যে এই কথাগুলো কারা বলছে? এই কথাগুলো তারাই বলছে যাদের পরিস্থিতি নাজুক। এই কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি, মানে এইটা কিন্তু আমার মনের কথা না, মানে এটা ফ্রেমটাই, হুম হুম। প্যাট্রিয়ার্কি বা পুরুষতান্ত্রিক ফ্রেমটাই এরকম। যাদের পরিস্থিতিটা নাজুক, নাজুক মানে হচ্ছে মানে একটু একটু মানে মাইন্ড ক্যাচিপায় পড়ে গেছে, কিরকম, ধরুন একটা বয়স হয়ে গেছে, তেমন কোনো ইনকাম নেই, সে বলছে হ্যাঁ আমার আমার ডিভোর্সি হলেও হবে, বা ডিভোর্সি সন্তান হলো আমার কোনো অসুবিধা নেই। বা একটা বয়স হয়ে গেছে, তার অন্য পাত্র পাচ্ছে না, মানে আমি এটাই বলতে চাইছি, আপনি যেটা বলছেন যে মানে 40-এ পড়লেই সে 22-এর পাত্রী পেয়ে যাবে চট করে, এরকমও না। 40-এ পড়ে তার যদি আর্থিক স্বাচ্ছল্য থাকে, তাহলে সে হয়তো পেতে পারে, আবার নাও পেতে পারে, ঠিক আছে। এবার এইখান থেকে একটা কথা আসি, এই যে এই জায়গা থেকে, যে এই যখন যখন সিনারিওটা হচ্ছে, এটাতে আমি আমি কখনোই ইসে করছি না, আমি এখানে দ্বিমত করছি না যে হ্যাঁ হতেই পারে একজন, একজন সে ডিভোর্সিকে বিয়ে করছে, এটাকে আমি ডিসকারেজ করছি না। কিন্তু আমি তাদের সেই প্যাট্রিয়ার্কি বা সেই পুরুষদের আমি মেন্টালিটি দেখেছি, তা সেই পুরুষরা এই জন্যই ডিভোর্সি বা ডিভোর্সি উইথ ইস্যু যেটাকে আমরা বলে থাকি, এই জন্যই তারা বিয়ে করছে, যেহেতু তাদের বয়স চলে গেছে বা আর্থিক স্বাচ্ছল্য নেই, সেই জন্য তারা একটা কম্প্রোমাইজে আসছে। তাদের যদি আর্থিক স্বাচ্ছল্য থাকতো, তাহলে তারা একে বিয়ে করতো না, এটা একদম পরিষ্কার। তো এই এই তাহলে ফ্রেমটা কে তৈরি করেছে? পুরুষ তৈরি করেছে। পুরুষ তৈরি করে সেই ফ্রেমে কে আটকা পড়েছে? পুরুষ আটকা পড়েছে। পুরুষ আটকা পড়ে, সে পুরুষ খুব ভালো করে ওয়াকিফল, জানে যে এই ফ্রেমটা এরকম, এই ফ্রেমের মধ্যে আমাকে এরকম ভাবেই কাজ করতে হবে, সুতরাং সে কম্প্রোমাইজ করছে। পুরুষ যদি ক্ষমতা থাকতো, যদি ক্ষমতা ভবিষ্যতে হয়, সে এই কাজটা করবে না। যেমন একটা কথা বলি, আজকে যদি কেউ বলে আমি ঘর জামাই থাকবো, ব্যাপারটা লজ্জার, কিন্তু আমার কাছে ঘর জামাই থাকাটা তেমন আমার মনে হয় না কোনো লজ্জার। একজন মহিলা যদি ঘরে হোম মেকার বা ঘরের কাজ করতে পারে, একজন পুরুষও যদি, মানে আপনি অনেকে বলে যে আত্মসম্মান, আত্মসম্মানের কিছু না, একজন পুরুষও ঘরের কাজ করতে পারে, যদি সে, মানে সমান অধিকারের কথা এখানে আসে, এটা কোনো লজ্জার বিষয় না। বাট এক্ষেত্রে দেখবেন যে মহিলারা তো বলবেই কয়েকজন, কিন্তু এর আগে পুরুষরা ছুটে এসে বলবে ভাই ঘর জামাই আছো তুমি, মানে এটা খারাপ জিনিস, মানে পুরুষের চোখে এটা আসলে একটা খারাপ জিনিস। সুতরাং হ্যাঁ, এবার মোস্তফা ভাই আপনি বলুন, হয়ে গেছে আমার কথা। আমি তো ওইটাই বললাম, যদি আমাদের এই এই দেশে আমলাতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে বের হয়ে আসতে হবে এবং অর্থনীতিকে সারা বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিলে আপনার এই যে সমস্যাটা হচ্ছে, যে যে তন্ত্র বলেন, পুরুষতন্ত্র বলেন আর মেয়েতন্ত্র বলেন আর সমাজতন্ত্র বলেন। সমাজতন্ত্র বলতে আমি ওই যে কমিউনিজমকে বোঝাচ্ছি না, মানে সমাজের যে নিয়ম নীতির কথা বলতেছি। এখানে অর্থনৈতিক ভাবে যদি একটা লোক স্বাবলম্বী হয়, যেহেতু বিয়ে শাদীর ব্যাপারটা অর্থনীতির উপর নির্ভর করে, কারণ বিয়ে করতে গেলেই তার একটা অর্থনৈতিক একটা স্ট্যাটাস লাগে। সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে একটা খরচপাতির ব্যাপার থাকে। সেই ক্ষেত্রে একটা পুরুষকে বা একটা মেয়ে যদি বিশ্ববিদ্যালয়ে পাশ করার সাথে সাথে যদি তাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দেয় আমাদের রাষ্ট্র, তাইলে তার এই বিবাহ করতে গিয়ে তার কোনো আর বাধার সম্মুখীন হতে হয় না। সে তার নিজের দায়িত্বে সে বিয়ে করতে পারে।
পরিবারের বাইরে গিয়ে হোক আর পরিবারের ভিতরে থেকেই হোক, সে বিয়ে করাটা তেমন বাধা শিকার হয় না। অর্থনৈতিক বাধাটা কিন্তু সবচেয়ে বড় বাধা আমাদের দেশে পরিবার পরিবার গঠন করার পিছনে। আর সেই কারণেই এই গ্যাপটা তৈরি হয়। গ্যাপটা তৈরি হলেই গুরুত্ব হারায়, একটা সময়ের পরে গুরুত্ব হারালে মানুষ পুরুষ তার তন্ত্রে সে আবার ধরা খায়। তো মেয়েদের ক্ষেত্রেও একই কথা। মেয়েরা যেহেতু মানে এখন শিক্ষিত, শিক্ষার হার বাড়তেছে মেয়েদের, মেয়েদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা তৈরি হবে আস্তে আস্তে, বা হচ্ছে অল্প অল্প। তো এই 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 জটটা থেকে বের হতে গেলে আমলাতান্ত্রিক অর্থনৈতিক অবস্থা থেকে বের হতে হবে সরকারকে। আর আমলাতান্ত্রিক ব্যবস্থা থেকে বের হতে হইলে তার সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এমন না, মানে তার অর্থনৈতিক যে একটা অবকাঠামো আছে রাষ্ট্রের, এই অবকাঠামোটাকে আমলাতান্ত্রিক যদি রাখতেও চা, তারপর যদি আমলারা ইনভেস্ট করে সহজ সহজভাবে গ্রামে গঞ্জে বা এলাকাতে, বা যদি পার্ট টাইম কাজের বিনিময়ে বা স্বল্প মেয়াদি বা স্বল্প মেয়াদি না, মানে কিছু কিছু অর্থনৈতিক অবস্থান আছে, অর্থনৈতিক এই পরিমণ্ডল তৈরি করা যায় গ্রাম অঞ্চলেও, যেগুলার মানে পার্ট টাইম কাজ করে ছেলেমেয়েরা চলতে পারে, আর যে বিনিয়োগকারীও প্রচুর পরিমাণে লাভবান হতে পারে, বা আমাদের আর্থসামাজিক অবস্থারও ব্যাপক পরিবর্তন হবে। এগুলি করে যদি আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটাকে চেঞ্জ করা হয়, একটা মানুষ যখন বিশ্ববিদ্যালয়ে পাশ করে, একটা ছেলে বা একটা মেয়ে, তাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হয়, তাহলে এই জটিলতাটা হয়তো কমবে আমার দৃষ্টিকোণ থেকে আর কি। জানি না আপনার মতামত কি, আপনি বলতে পারেন। না না, এটা তো অবশ্যই অর্থনীতি তো একটা একটা পরিবারের সাথে জড়িত একেবারে ওতপ্রোতভাবে অর্থনীতি পুরোপুরি এবং এবং আসলে ব্যাপারটা কি, এবং এটা আমি মোটামুটি মানে যা এখন বর্তমান অবস্থা বুঝতে পেরেছি যে উত্তরোত্তর এই যে এই বেকারত্বটা বাড়বে, আরো বেকারত্ব আরো বাড়বে। এবং যেটা হচ্ছে যে আপনি আজকে ফিনান্সিয়ালি সেফ বলে আপনার পরের প্রজন্ম যে ফিনান্সিয়ালি সেফ হবে এর কিন্তু কোনো মানে নিশ্চয়তা নেই কোনো। হ্যাঁ, কারণ আপনি হয়তো সরকারি চাকরিজীবী, আপনার ছেলে সরকারি চাকরি নাই পেতে পারে, বা পেতেই পারে, এরকম কোনো কোনো নিশ্চয়তা নেই। তো সেই ক্ষেত্রে আমি সবসময় মনে হয় যে এই যে মেইন ফ্রেম যেটা আছে আমাদের সমাজের, সেটা ধীরে ধীরে একটু একটু করে পরিবর্তন করা উচিত মানুষ যদি চায়। যদি বেশিরভাগ মানুষ যেহেতু এই পক্ষে মানে মানে স্ট্রাগল করছে বা কিছু, তাহলে তারা চাইলে তারা পুরুষ এবং মহিলা দুজনেই চাইলে পুরুষ মেয়ে নির্যাতিত বা নারী নির্যাতিত, বা আমরা নারীর নির্যাতনের কথা বলি, পুরুষ নির্যাতনের কথা কেন বলি না, এই প্রশ্নগুলো আসবে না। আর সেক্ষেত্রে আসবে যেটা যেটা হচ্ছে যে দুজন দুজনের সাথে কিভাবে কম্প্রোমাইজ বা আন্ডারস্ট্যান্ডিংটা কি করে হওয়া উচিত। তাহলে আমার মনে হয় না যে আমরা এখানে যেটা বলি যে পুরুষ বা নারী নির্যাতনের কথা বলি, বা পুরুষ নির্যাতনের কথা বলি, সেই ব্যাপারটা আর বলার কোনো প্রয়োজনও লাগবে না। আহ এটা হচ্ছে ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা যে আমাদের এখানে যে এই যে পুরুষ নির্যাতনের কথা মূলত অনেক এরকম আছে যারা এবং একটা সত্যি কথা যেটা যেটা হয়তো বলিনি আমি কাকে কখনো, বা যে পুরুষরা অনেক সময় ফিজিক্যাল অ্যাবিউজিং এর শিকার হয়, বা ফিজিক্যালি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় কোনো পুরুষ, এবং এইটা তারা বলে না বাইরে এসে। কারণ একজন পুরুষ, এটাও একটা একই কিন্তু সেই আপনি পুরুষতান্ত্রিক সিস্টেমে পড়ছেন, একজন পুরুষ একজন যেহেতু পুরুষকে সবল ধরা হয় এবং মহিলাকে দুর্বল ধরা হয় একটা সিস্টেমে, সেক্ষেত্রে কিন্তু পুরুষ কখনো এসে বলবেন না যে আমার স্ত্রী আমাকে মেরেছে। এটা আসলে সবাই হাসাহাসি করবে, ব্যাপারটা নিয়ে কেউ সিম্প্যাথি করবে না বা সে কষ্ট পাবে না, হাসাহাসি করবে। আহ এটা আমার মনে হয় যে পুরুষতন্ত্রেরই একটা ইসে, মানে সেটা আপনাকে আপনি গুরুত্ব ওই জন্যই পাচ্ছেন না কারণ পুরুষরা সবল এই হিসাবেই হয়ে এসছে। এবং কিন্তু আপনার দিকে আসলে কি হচ্ছে জি আহ, এখানে একটু যে মোস্তফা ভাই এটা শেষ পয়েন্ট ছিল, এটা যদি আপনার সম্পর্কে আপনি যদি বলেন একটু, যেটা মেন আসলে আসলে আমরা বলে থাকি জি। আচ্ছা, একজন বরাবরই বলতেছে জুড়ে বলেন, শুনতে পাই না। এটা বুঝি না আমি, উনি শুনতে পায় না কেন? আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি আচ্ছা আমাকে শুনতে আচ্ছা, পাচ্ছেন। আপনি একটু সাউন্ডটা বাড়ান, আচ্ছা দেখেন, যদিও আমি আমি জানি না কতটা শোনা এই যে বলুন বলুন আপনি, জি বলুন। আমি আমি যেটা বলবো, আমাদের দেশ একটা অবর জনসংখ্যার দেশ, ছোট্ট একটা দেশ। সে দেশে জনসংখ্যার একটা ভান্ডার,
এত জনসংখ্যা থাকলে, আপনার এত ঘনবসতি থাকলে বা ওভার পপুলেশন বা অতিরিক্ত জনসংখ্যা থাকার কারণে আমাদের দেশে কিন্তু কোনো নিয়ম কানুন আইন টাইন, যত আইনই করে আইন কিন্তু আপনার কার্যকর হয় না। আমাদের দেশে আইন আইন নিয়ম নীতি, হ্যাঁ, যত কিছু আছে সব লিখার মধ্যে আছে, বাস্তবের প্রয়োগ নাই। এর প্রয়োগ না হতে পারার পিছনে সবচেয়ে বড় কারণ হয়েছে আপনার এই দুর্নীতি আর অতিরিক্ত জনসংখ্যা। প্রথমে অতিরিক্ত জনসংখ্যার কারণে থাকার কারণে জনসংখ্যাগুলি দুর্নীতির দিকে আগায়। দুর্নীতি, অশিক্ষা, কুশিক্ষা, ধর্মান্ধতা, কুসংস্কার ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তো এখানে আমাদের দেশে এই মুহূর্তে, যদিও সরকার করবে কিনা জানি না, বা কোনো সরকার করছে না, এই পর্যন্ত করে নাই, বা তৃতীয় বিশ্বের কোনো দেশেই এত বেশি ব্যাপকভাবে এই কাজটা করে নাই, সেটা হচ্ছে কারিগরি দক্ষতা তৈরি করা। আমাদের দেশে যত জনসংখ্যা থাকুক, এই জনসংখ্যাকে যদি আপদ না ভাইবা সম্পদে পরিণত করা যায়, সম্পদে পরিণত করে জনসংখ্যাগুলিকে যদি কর্মমুখী জনগণ তৈরি করতে পারে, তাইলে আপনি যে সমস্যার কথা বলছেন এই সমস্যা একটা থাকবে না। হ্যাঁ, এই যে সা- সামঞ্জস্যহীন জীবনযাপন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, হ্যাঁ, বা সামাজিক জীবন অতিবাহিত করতেছে মানুষ, পারিবারিক বিশৃঙ্খলা হচ্ছে, হ্যাঁ, ডিভোর্স, পরকিয়া, তারপরে এই যে আত্মহত্যা, এরপরে এই যে মানে ডোমেস্টিক ভায়োলেন্স, যেটা মানে পারিবারিক, হ্যাঁ, বিশৃঙ্খলা বা পারিবারিক অত্যাচার অনাচার যেগুলো হচ্ছে, এগুলি কিছু থাকবে না। মানুষ যখন কর্মমুখী হবে তখন তার কাজ নিয়ে সে ব্যস্ত থাকবে। সে উৎপাদন করলে সে টাকা পাবে, সে উৎপাদনের দিকে তার নেশা থাকবে, তখন সে এই ধরনের কুচিন্তা করবে না। আর একটা হচ্ছে মাদক। এই যে মাদক যে ভয়াবহ আকার ধারণ করছে বাংলাদেশে, মাদক, যুবক সমাজ মাদকের ছোবলে পড়ে একদম ধ্বংস হয়ে যাচ্ছে। এরা, একটা ছেলে যখন দেখবে একটা প্রোডাক্ট তৈরি করলে সে 2 টাকা 3 টাকা পাবে, 10টা প্রোডাক্ট, হ্যাঁ, প্রোডাক্ট তৈরি করতে পারলে 30 টাকা পাবে, তখন সে এদিকে ঝুঁকবে। তার অর্থনৈতিক সঙ্গতির জন্য, তার টাকার জন্য, তার চাহিদার জন্য সে তখন মাদকের দিকে যাবে না, হতাশার দিকে যাবে না। বেকারত্ব বেকারত্বের কারণে মানুষ হতাশ হয়। আর কর্মমুখী শিক্ষা না থাকার কারণে মানুষ গ্রাজুয়েশন হওয়ার পরও, উচ্চ ডিগ্রি লাভ করার পরও বেকার থাকে। তখন মানুষের মধ্যে হতাশাগ্রস্ততা ঢুকে, তখন মানুষ মাদকের দিকে ঝুঁকে, বা সামাজিক ভাবে যে মানে স্বীকৃত না সেই সমস্ত কাজকর্মে লিপ্ত হয়, চুরি ডাকাতি, ছিনতাই, হত্যা, ধর্ষণ, হ্যাঁ, এই সমস্ত কাজে লিপ্ত হয়। আচ্ছা, এখন আমার মূল দাবিটা হচ্ছে যে আমাদের দেশে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা তৈরি হচ্ছে, হেফজখানা তৈরি হচ্ছে। হ্যাঁ, আমি ইসলাম বিদ্বেষী হয়ে কথা বলছি না, বাস্তবতা উপলব্ধি করে বলতেছি। এত মসজিদ মাদ্রাসা, হ্যাঁ, এত মসজিদ মাদ্রাসা না করে নির্দিষ্ট পরিমাণ মসজিদ মাদ্রাসা থাকবে, পাশাপাশি এইগুলিকে স্কুল কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে আপনার কারিগরি সেকশন খোলা উচিত। মাদ্রাসা কোন, স্কুল কোন, কলেজ বলেন, বা আলিয়া মাদ্রাসা বলেন, বা কমি মাদ্রাসা বলেন, হ্যাঁ, হাই স্কুল বলেন, সব জায়গাতেই কারিগরি শাখা খোলা হলে মানুষ কর্মমুখী শিক্ষার দিকে ঝুঁকবে, মানুষ কাজ করবে। আমাদের জনসংখ্যা আছে বিশাল, হ্যাঁ, ম্যান পাওয়ার বা হ্যাঁ, ম্যান পাওয়ার আছে, জনবল আছে, কিন্তু সেই জনবল গুলো আমাদের জন্য অভিশাপ, আমাদের জন্য সম্পদ না, আপদ। কারিগরি শিক্ষা যদি আমরা শিক্ষিত করতে পারি আমাদের জনগণকে, তাহলে আমাদের জনগণ সম্পদ হবে, আপদ হবে না। আমাদের দেশ সমৃদ্ধ হবে খুব দ্রুত। দ্রুত অর্থনৈতিক প্রেক্ষাপট এবং সামাজিক প্রেক্ষাপট চেঞ্জ হবে। এটা আমি আমার মানে একমাত্র চাওয়া এখন বাংলাদেশের সুধী সমাজ, শিক্ষিত সমাজ, রাষ্ট্র, সবার কাছে, যে মানুষকে, যত যুবক সমাজ আছে, যত লোক আছে, স্কুল কলেজ গোয়িং ছাত্রছাত্রী আছে, সবাইকে, মানে মাঝবয়সী লোক যারা আছে তাদেরকেও, এবং কি বিদেশে দেখবেন আপনি রিটায়ারমেন্টের পরেও মানুষ ছোট ছোট কোর্স করে, টেকনিক্যাল কোর্স হোক বা অন্য কোনো কোর্স হোক, ওই কোর্স করে সে আবার দ্বিতীয়বার আবার অন্য কাজে যুক্ত হয়, বেকার থাকে না। এই জন্যই উন্নত দেশগুলোতে মানুষ এত উন্নত,
মানে তার কাজ বুঝে। আর আপনি যদি একবার মানুষকে কাজের দিকে ঝুঁকাইতে পারেন, সে অন্য কোনো নেশা করবে না, অন্য অন্য কোনো খারাপ কাজের দিকে যাবে না, অপরাধ করবে না, ক্রাইম করবে না। উন্নত বিশ্বের জন্য ক্রাইম কম। তো মানুষ তার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, ক্রাইম করবে কোন সময়? কাজ শেষে সে তার অন্যান্য কাজ, পারিবারিক বা তার রান্না বান্না, রেস্ট নেওয়া, তারপরে আবার কাজে যাওয়া। সে তার অপরাধ করার চিন্তা করে না, তার মাদকতার দিকে তার যাওয়ার সুযোগ সুযোগ থাকে না। বয়স ভিত্তিক যে অসামঞ্জস্য তৈরি হয়, অসামঞ্জস্য, যে পারিবারিক বিশৃঙ্খলা হয়, এটাও হবে না। কারণ মানুষ যখন অর্থনৈতিক স্বাবলম্বী হবে, তখন তার জীবন একটা সিস্টেমে চলে আসবে। সিস্টেমে চলে আসলে সে সবকিছু সিস্টেমেটিক্যালি হবে। তখন একটা চেইনে ঢুকলে মানুষ তখন অটোমেটিক তার আরেকটা চেইন তৈরি হয়ে যাবে। তখন সে আর সামাজিক বিশৃঙ্খলার মধ্যে পড়বে না। তো এখন আমার একমাত্র দাবি হয়েছে, সারা দেশের মানুষকে, সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কারিগরি শিক্ষা চালু করা উচিত। এবং বিদেশেও যে আমাদের জনসংখ্যা আছে বিভিন্ন দেশে, গিয়ে দেখেন আমাদের বাঙালি জনগণ নিম্নমানের কাজ করতেছে। হ্যাঁ, আমি তুচ্ছ তুচ্ছ তাচ্ছিল্য করছি না, বা অবমূল্যায়ন বা আমি আন্ডার এস্টিমেট করতেছি না যে নিম্নমানের কাজ করে, কোনো কাজ সবই কাজ। কিন্তু অন্য দেশের লোক যে পরিমাণ ভালো কাজ করতে পারে বা পায়, সুযোগ পায়, বাংলাদেশের মানুষ তা পায় না, কারণ সে কারিগরি দক্ষতা থাকে না তার। হ্যাঁ, বিদেশে কিন্তু আপনি ডক্টরেট পাস করে আসছেন, আপনার মধ্যপ্রাচ্যে গেছেন, ডক্টরেট পাসের কোনো মূল্য আপনার এখানে থাকবে না। আপনার কারিগরি দক্ষতা থাকলে ওখানে আপনি অনেক বেশি মূল্যায়ন পাবেন। তো এই কারণে বলতেছি, আমাদের এশিয়ারই বিভিন্ন দেশের লোকেরা বিদেশে আইসা যে পরিমাণ মূল্যায়ন পায়, কারিগরি দক্ষতা থাকার কারণে আমাদের বাঙালি তা পায় না। কারণ আমাদের দেশের লোক সবই মূর্খ। এক তো স্কুল একাডেমিক কোনো ক্যারিয়ার নাই, পাশাপাশি তার কারিগরি কোনো দক্ষতাও নাই। হ্যাঁ, এইটা আমাদের দেশে যে যে পরিমাণ রেমিটেন্স আসে বাইরে থেকে, যদি আমাদের দেশের লোক কারিগরি দক্ষতায়, হ্যাঁ, দক্ষতা অর্জন করে, তাহলে এর চেয়ে আরো কয়েক গুণ বেশি রেমিটেন্স ঢুকবে আমাদের দেশে। আপনি বলেন এবার। না, এটা একদমই ঠিক বলেছেন। যেমন কারিগরি দক্ষতাটা, এটা এটা আমাদের এখানে এমনি টেকনিক্যাল শিক্ষা, যে কোনো শিক্ষাই আসলে পুরোপুরি মানে বই সর্বস্ব হয়ে গেছে। সেখানে কোনো এবং সবচেয়ে বড় কথা, এইটা আমি বুঝি না যে গভর্নমেন্ট কিন্তু জানে যে আহ, কারা মানে যেটা বাইরের কথা বললেন আপনি, যে স্কিল্ড ওয়ার্কার ভিসা বা এরকম যে কারা নিচ্ছে। ধরুন কানাডা বলছে যে আমরা স্কিল্ড ওয়ার্কার নেব, এর ভিসা বের করব। অমুক 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 একটা দেশ বলছে আমরা ওয়েল্ডার নেব বা ফিটার নেব বা যাই একটা নেবে, হ্যাঁ, ফেব্রিকেটর নেবে। তো তারা যখন বের করছে এবং প্রতি বছর যখন নিচ্ছে, তাহলে গভর্নমেন্ট চাইলেই তারা ভোকেশনাল বা বৃত্তিমূলক শিক্ষা কিন্তু চালু করতে পারে। আর যেসব যারা বেকার আছে তারাও সেই বৃত্তিমূলক শিক্ষা পড়ে সেখানে স্কিল্ড ওয়ার্কার বা ভিসাতে অ্যাপ্লাই করলো, তাতে অন্তত কি হবে, ওখানে চলে গেল, গিয়ে আকামা নেই, কাজও নেই, তার পছন্দ মতো সে পথে পথে ঘুরে বেড়াচ্ছে, ওরকম সিচুয়েশনটা হবে না অবশ্যই। এটা আপনি 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 একদমই ঠিক কথা বলেছেন, এটা কোনো ইস্যু নেই। আর কারিগরি দক্ষতা থাকলে, একটা ছেলে, আপনি মনে করেন মাস্টার্স পাস করছেন দর্শনের উপরে বা রাষ্ট্রবিজ্ঞানের উপরে, আপনি এখন দর্শন রাষ্ট্রবিজ্ঞানের উপরে মাস্টার্স পাস করার পরে আপনার যেই কাজ, যোগ্যতা অনুযায়ী যে কাজ, সেই কাজ আপনি পাচ্ছেন না। কোটা খালি নাই বা আপনার সুবিধা নাই, পাচ্ছেন না। আপনার যদি একটা ডিপ্লোমা করা থাকে যে কোনো কারিগরি দক্ষতার উপরে, আপনি বেকার থাকবেন না, আপনি ওইদিকে যুগবেন। হ্যাঁ, জি। তো আপনি সমাজের জন্য বোঝা হচ্ছেন না, আপনার সিস্টেমে আপনি আবার গিয়ে ধরা খাচ্ছেন না। হ্যাঁ, পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরাই আবার ভিকটিম হচ্ছে না, হবে না তখন, কারণ পুরুষ তখন কাজে ঢুকবে, কাজ করলে তার টাকা আসবে, টাকা আসলে তার মস্তিষ্ক ভালো থাকবে। হ্যাঁ, তার অর্থনৈতিক স্বাবলম্বিতা আসবে, তখন সে অন্যকে যেমন সহযোগিতা করবে, সে নিজেও সহযোগিতা পাবে। এবং আরেকটা পরিবারকে বা আরেকটা মানুষকে বা তার সঙ্গী বা তার স্ত্রীকে সে, হ্যাঁ, অধিকার বা তার যে লালন পালন বা আপনি যা সুযোগ সুবিধা দেওয়া বা তার সাথে যে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা, সেটা করবে। করলে সে কি হবে, তার সামাজিক বিশৃঙ্খলা হবে না, আর এই যে বৈষম্য হবে না, বা ভিক্টিমাইজ হবে না মানুষ। হ্যাঁ, তার নিজের বা অন্যের কাছে সে অপরাধী হবে না, দোষী হবে না, বোঝা হবে না। তো আমি এই জন্যই বলছি যে শুধু ভোকেশনাল বৃত্তিমূলক শিক্ষা না, প্রত্যেকটা প্রতিষ্ঠানে, হোক মাদ্রাসা মাদ্রাসা, হোক স্কুল, হোক কলেজ, হোক বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা জায়গাতেই, হ্যাঁ, আপনার ভোকেশনাল ভোকেশনাল না, কি বলে এটা, কারিগরি একটা শাখা, হ্যাঁ, রাখা উচিত। প্রত্যেকটা মানুষকে কারিগরি দক্ষতা গড়ে তোলা উচিত। যেমন একটা লোক আমি দেখলাম, সে 60 বছর বয়সে সে রিটায়ার্ড করছে।
রিটায়ার করার পরে সে বেকার থাকবে, সরকারি সরকারি পেনশন খাবে, ভালো কথা, কিন্তু স্যার সময় কাটবে কিভাবে? সে আবার গিয়া আপনার একটা 1.5-2 বছর একটা কোর্স করছে, ডিপ্লোমা কোর্স করছে কারিগরি বিষয়ে, কইরা সে এখন চাকরি নিচ্ছে, আবার চাকরি করতেছে সে। সে বেকার বসে নাই, সরকারি সরকারি পেনশন পাচ্ছে, পেনশন দিয়ে সে চলতেছে। ও যাকে যাকে সহযোগিতা করা উচিত সহযোগিতা করতেছে। হ্যাঁ, ওরফানেজ, বিভিন্ন এতিমখানাতে সে টাকা দান করতেছে, পাশাপাশি সে কাজ করতেছে, তার সময়ও কাটতেছে। হ্যাঁ, তার লাইফটা সুন্দর যাচ্ছে। পেনশন নেওয়ার পরে, পেনশন মানে, হ্যাঁ, চাকরি থেকে পেনশন নেওয়ার পরের কথা বলতেছি, এইরকম মানসিকতা। আর আমাদের দেশে দেখা যায় যে ডিগ্রি পাস করার পরে বা মাস্টার্স পাস করার পরে বা অনার্স পাস করার পরে একটা ছেলে চাকরি পাচ্ছে না, সে বেকার, হতাশাগ্রস্ত হয়ে সে নেশাগ্রস্ত উম, নেশাগ্রস্ত হচ্ছে, অথবা তার প্রেমিকার সাথে সে তার ছাড়াছাড়ি হয়ে গেছে, অথবা সে বিবাহ করে থাকলে তার বউর সাথে, হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে, অথবা বউ আরেক পরকীয়া করতেছে, অথবা সে পরকীয়া করতেছে। এই এই জাতীয়, আমি কয়েকটার কথা বললাম, আর অনেক মাদকতার দিকে দিয়ে ঢুকতে আছে, চুরি ছিনতাইয়ের দিকে ঢুকতে আছে, আর কত ধরনের সমস্যা মানে হইতেছে, মানে একটা চেইন ঠিক না থাকার কারণে মানুষগুলা কত রকমের বিশৃঙ্খলা তৈরি করতেছে। এটাই আমার বলার আর কি, মূলত বলা ছিল। আমি এটাই সর্বান্তকরণে চাইবো যে আমাদের দেশে যেন কারিগরি শিক্ষাটাকে আরো বেশি ব্যাপক আকারে তৈরি করে, আর আমলাতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে বের হইয়া সারা দেশে যেন আনাচে কানাচে অর্থনৈতিক কর্মকাণ্ড ছড়িয়ে দেয়। তখন আমাদের দেশটাকে আর মানে আর এত দুর্ভোগ, এত অশান্তিতে থাকতে হবে না, এত বিশৃঙ্খলা থাকবে না, এত অ- মানে অনুন্নত দেশ কেউ বলবে না। আর বিদেশে আসার পরেও আমাদের বাঙালিরা এত অবজ্ঞার শিকার হবে না। হ্যাঁ, এত অবমূল্যায়নের শিকার হবে না। জি ভাই, বলেন। আচ্ছা জি, অনেক ধন্যবাদ মোস্তফা ভাই। যারা শুনছিলেন এতক্ষণ পর্যন্ত লাইভটি, আজকে মূল আলোচনা ছিল যে পুরুষদের জালে আচ্ছা। পুরুষরা কি করে আসলে ফেঁসে গেল। এইটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেককে শুভরাত্রি। মোস্তফা ভাইকে অনেক ধন্যবাদ আজকে যুক্ত হ্যাঁ, হওয়ার জন্য। আহ, হ্যাঁ, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ লাইভটি আমাকে এখানে শেষ যুক্ত করার করছি। জন্য, কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য। ঠিক। আর যারা শুনছেন বা শুনবেন, সবাইকে ধন্যবাদ। এবং সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুন্দর রাখবেন আপনার কাছের মানুষকে, আপনার পরিবেশকে। ধন্যবাদ।